ওকে, আমরা আপনাদের সিলেবাসে ইংরেজিতে দেওয়া আছে, বাট ওগুলো আমি বাংলা করে করে দিয়েছি, ঠিক আছে, যাতে করে আপনাদের সুবিধা হয়। অনেকে বাংলা যেহেতু আপনারা এক্সামগুলো বাংলাতেই দিবেন, এই কারণে আর। সো এখানে খেয়াল করেন, স্পোর্টস ইনজুরির কারণ, কজেস অফ স্পোর্টস ইনজুরি। প্রথম যে পয়েন্টটা আছে, আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব কজেস অফ স্পোর্টস ইনজুরি, অর্থাৎ স্পোর্টস ইনজুরির কারণগুলা কি কি। এরপরে জানার চেষ্টা করব মোস্ট কমন স্পোর্টস ইনজুরি, ঠিক আছে, সবচেয়ে সাধারণ যে স্পোর্টস ইনজুরি গুলা হয়ে থাকে সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। দেন আমরা আজকের ক্লাসে আলোচনা করব স্পোর্টস ইনজুরির প্রিভেনশন বা প্রতিরোধ, প্রিভেনশন অফ স্পোর্টস ইনজুরি, এবং আরো জানার চেষ্টা করব স্পোর্টস ইনজুরির প্রতিকার, ঠিক আছে, কিভাবে স্পোর্টস ইনজুরি হলে সেটা কিভাবে ট্যাকেল দিতে হবে, বা এই ইনজুরি থেকে ফেরার জন্য বা ইনজুরি থেকে কিওর করার জন্য, নিজেকে বাঁচার জন্য যে স্টেপগুলো ব্যবহার করতে হবে সেগুলো জানার চেষ্টা করব। কেউ কিছু বললেন? এমডি শুকুর আলী, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি একটু কাইন্ডলি মিউট করে রাখেন, ঠিক আছে? ওকে, তো আমরা স্টার্ট করি। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই জানাবেন বা জিজ্ঞাসা করবেন। ওকে, স্পোর্টস ইনজুরির কারণগুলো কি কি তাহলে আমরা জানার চেষ্টা করি। স্পোর্টস ইনজুরি বিভিন্ন কারণে হতে পারে এবং এগুলো সাধারণত ক্রীড়াবিদদের কার্যকলাপের ধরন, অনুশীলনের পদ্ধতি এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে। স্পোর্টস ইনজুরির কিছু সাধারণ কারণ উল্লেখ করা হলো। খেয়াল করেন, স্পোর্টস ইনজুরি কিন্তু বিভিন্ন কারণে হয়। প্লেয়ারদের যে অ্যাক্টিভিটিস, তাদের কার্যকলাপের ধরন, তাদের ট্রেনিং যে সিস্টেম বা ট্রেনিং এর যে পদ্ধতি বা অনুশীলন পদ্ধতি, ইভেন তাদের ফিজিক্যাল কন্ডিশনের উপরেও নির্ভর করে স্পোর্টস ইনজুরি। একজন অসুস্থ ব্যক্তি সে যদি স্পোর্টসে পার্টিসিপেট করতে যায়, তার ইনজুরির সম্ভাবনাটা কিন্তু আরো বেশি থাকে। সো এই জন্য বলা হয়েছে ফিজিক্যাল কন্ডিশন বা শারীরিক অবস্থার উপরেও নির্ভর করে। অতএব এই বিষয়গুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখেন, স্পোর্টস ইনজুরির কারণগুলা, অনেকগুলো স্পোর্টস ইনজুরির কারণ আমি দিয়ে দিয়েছি, এছাড়াও আরো অনেকগুলা কারণ আছে। সো আমরা একে একে জানার চেষ্টা করি। আপনারা চাইলে এটার সাথেও অ্যাড করতে পারেন। প্রথমটা দেখেন, ওভার ট্রেনিং। ওভার ট্রেনিংটা কি? ওভার ট্রেনিং হচ্ছে অত্যাধিক অনুশীলন বা অতিরিক্ত খেলা শরীরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, যা আঘাতের ঝুঁকি বাড়ায়। দেখেন, ওভার ট্রেনিংটা হচ্ছে যখন আমরা অতিরিক্ত এক্সারসাইজ করি, অতিরিক্ত মানে লং টাইম ধরে আমরা যদি ট্রেনিং করে থাকি। একটা গেমে পার্টিসিপেট করব, প্র্যাকটিস দরকার, তো আমার প্র্যাকটিস যে পরিমাণ দরকার, আমার শরীরের যতটুকু অ্যাবিলিটি আছে, আমার পারফরমেন্স অ্যাবিলিটি যতটুকু, বা আমার শরীরের কন্ডিশন অনুযায়ী যতটুকু ট্রেনিং করা প্রয়োজন, তার চেয়ে আমি বেশি পরিমাণ যদি ট্রেনিং করে ফেলি, এটা হচ্ছে ওভার ট্রেনিং, অর্থাৎ অতিরিক্ত ট্রেনিং বা অনুশীলন। আমার দরকার 1 ঘন্টা ট্রেনিং, আমি করছি 2 ঘন্টা ট্রেনিং। আমার শরীর 1 ঘন্টা ট্রেনিং সর্বোচ্চ নিতে পারবে। আমাদের বডি কম্পোজিশন যদি এরকমটা হয়, ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি জাস্ট ফর এক্সাম্পল, আমার অ্যাবিলিটি আছে 1 ঘন্টা দৌড়ানো, আমি 2 ঘন্টা দৌড়ালাম, তাহলে কি আমার শরীরের কন্ডিশন এক থাকবে? 1 ঘন্টা দৌড়ালে যেমনটা থাকতো, 2 ঘন্টা দৌড়ালে নিশ্চয়ই তেমন থাকবে না। আমাকে কি হতে হবে? আমার ক্লান্তি চলে আসবে, আমি ইনজুরি হয়ে যেতে পারি, অসুস্থ হয়ে যেতে পারি, ইনজুর্ড হতে পারে। সো কিভাবে ইনজুর্ড হয়? দেখেন, আমি বেশি দৌড়ালাম, বাট ইনজুর্ডটা কিভাবে হবে, আর সেটা স্পোর্টস ইনজুরি হবে কিনা। যখন, খুব সুন্দর করে খেয়াল করেন, আমার 1 ঘন্টা দৌড়ানোর অ্যাবিলিটি আছে, আমি সুন্দর করে 1 ঘন্টা দৌড়াচ্ছি, 1 ঘন্টা শেষে আরো 1 ঘন্টা দৌড়ালাম, তার মানে কি? আমি ডাবল লোড নিচ্ছি। ডাবল লোড নেওয়ার পরে আমরা উইক হয়ে যাব, দৌড়াতে দৌড়াতে হতে পারে আমার অ্যাঙ্কেল টুইস্ট হতে পারে,
ঠিকভাবে পার ফেলতে পারছি না, দৌড়ানোর স্টেপ ঠিক মতো নিতে পারছি না, বাট আমার ট্রেনিং করতে হবে, খুব পরিশ্রম করতে হবে, এই একটা বিষয় মাথায় নিয়ে আমি ভুল ট্রেনিং করছি, অর্থাৎ আমার যতটুকু ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী আমি ট্রেনিং করছি না। এটা হচ্ছে দিস ইজ কল্ড ওভার ট্রেনিং। ওভার ট্রেনিংটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এখন স্কুল কলেজ লেভেলে কিভাবে কাজ করে, আমরা স্কুল কলেজ লেভেলে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে কাজ করি, তো তাদের অ্যাবিলিটিটা বুঝতে হবে। আমি তাদেরকে বললাম যে 1 ঘন্টা দৌড়াও, তারপরে হ্যান্ডবল খেলবো বা ফুটবল খেলাবো, আগে 1 ঘন্টা দৌড়ায় আসো। এটা তাদের জন্য কতটুকু অ্যাপ্লিকেবল, অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার আমাদেরকে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, আমাদেরকে এটা চিন্তা করতে হবে। এই জন্য তাদের জন্য কতটুকু দরকার আপনি টাইম টু টাইম ইনক্রিজ করতে পারেন, তাদের ট্রেনিং এর লোড কতটুকু দিতে হবে। স্পোর্টস সায়েন্সের একটা টার্ম রয়েছে, সায়েন্স অফ স্পোর্টস ট্রেনিং এর ট্রেনিং লোডটা জানাটা খুবই জরুরি। আমি কত বছরের বাচ্চাকে ট্রেন আপ করছি, তার লোড নেওয়ার ক্যাপাসিটি কতটুকু। আর আগেই বলে রাখি, লোড নেওয়ার ক্যাপাসিটি কিন্তু টাইম টু টাইম বাড়তে থাকে ট্রেনিং এর মাধ্যমে। একজন একজন যদি 1 ঘন্টার ট্রেনিং করতে পারে, রানিং করতে পারে, সো সে যদি কন্টিনিউয়াস রানিং করতে থাকে, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকে বা অনুশীলন করতে থাকে, তার কিন্তু ওই 1 ঘন্টার ওই টাইম ডিউরেশনটা বেড়ে যায়। একটা সময় দেখা যাবে সে 2 ঘন্টা 3 ঘন্টা ইভেন লং টাইম ধরে আরো 4 ঘন্টা রানিং করছে, তারপরেও তার কিছু হচ্ছে না। এটা কিসের জন্য ডিপেন্ড করে? এটা ট্রেনিং এর উপর। সে ধারাবাহিকভাবে একবারে তো টাইমটা ইনক্রিজ করা পসিবল হয় না, এই জন্য টাইমটা ডে বাই ডে ইনক্রিজ করতে হয়। সো ট্রেনিং এর লোডটাও আমাদের ডে বাই ডে বাড়াতে হয়। ঠিক আছে, পর্যাপ্ত ওয়ার্ম আপের অভাব। এখন যে পয়েন্টগুলা বলছি সবগুলা ইনজুরি কেন হয় ডিউরিং দ্য পার্টিসিপেশন ইন স্পোর্টস, স্পোর্টসে পার্টিসিপেশনের ক্ষেত্রে হতে পারে, দেন হতে পারে এক্সারসাইজ করছি বাট ইনজুরি হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলা ইনজুরি হওয়ার কারণে, স্পোর্টস ইনজুরির কারণগুলো দেখেন। পর্যাপ্ত ওয়ার্ম আপের অভাব। ওয়ার্ম আপ বলতে আমরা কি বুঝি, যে বিফোর পার্টিসিপেট এনি এক্সারসাইজ অর এনি কম্পিটিশন, ঠিক আছে, আমাদের শরীরটাকে ওয়ার্ম করা প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের শরীরটা নর্মাল অবস্থায়, নর্মাল কন্ডিশনে থাকে, অর্থাৎ ঠান্ডা অবস্থায় থাকে। বাট আমরা যখন স্পোর্টসে পার্টিসিপেট করবো, একটা গেমসে পার্টিসিপেট করবো, একটা কম্পিটিশনে পার্টিসিপেট করব, তখন আমাদের শরীরটাকে গরম করা প্রয়োজন হয়। কেন? গরম না করতে পারলে, আমাদের শরীর যদি গরম না হয়, শরীর কাজ ঠিক মতো করে না। ঠিক মতো করে না বলতে পারফরমেন্স ঠিক মতো হবে না, আশানুরূপ হবে না। এই জন্য ইভেন ইনজুরি হয়ে যাবে। কারণ আমার আমার নর্মাল অবস্থা থেকে যদি আমি এই যে 20 কিলোমিটার স্পিডে দৌড়াই, তাহলে কি হবে, আমার মাসেল পুল করবে, অর্থাৎ মাসেল টান লাগবে। তারপরে আমাদের শরীরের বিভিন্ন অংশে জয়েন্টে ব্যথা পেতে পারি। ঠিক আছে, হঠাৎ করে দৌড়ানোর কারণে আমাদের যে হার্টের প্রবলেম হতে পারে। হঠাৎ করে এমন ভাবে দৌড়াচ্ছি, এত স্পিডে দৌড়াচ্ছি যে আমি ব্রিদিংটা ঠিক মতো করতে পারছি না, অক্সিজেন ইনহেল ঠিক মতো করতে পারছি না, প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ইনহেল করতে পারছি না বা কার্বন ডাই অক্সাইড রিলিজ করতে পারছি না, এ কারণে আমরা অসুস্থ হয়ে পড়বো। এই জন্য ওই জায়গাতে যাওয়ার জন্য, পারফর্ম করার মতো একটা জায়গাতে নিজের শরীরকে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্মিং আপ দরকার। বুঝতে পেরেছেন? খেলাধুলা শুরু করার আগে পর্যাপ্ত ওয়ার্ম আপ না করলে মাংসপেশি জয়েন্ট প্রস্তুত না থাকায় আঘাতের সম্ভাবনা থাকে। যেটা বলছিলাম, আমাদের মাসেল ঠান্ডা রয়েছে, বাট যখনই মাসেলটা আস্তে আস্তে ওয়ার্কআউট করার মাধ্যমে গরম হবে বা মাসেলটা অ্যাডাপ্টেড হয়ে যাবে, তখন ওই মাসেলটা লোড নিতে পারবে। বাট যখন ঠান্ডা অবস্থায় রয়েছে, এই সময় কিন্তু ওই মাসেল লোড নিবে না। মাসেল কি করতে হবে, মাসেলটাকে আস্তে আস্তে স্ট্রেচিং ওয়ার্ম আপের মাধ্যমে লোড দিতে হবে এবং মাসেলটা হিট হবে। হিট হলে আস্তে আস্তে মাসেল কাজ করা শুরু করবে ভালোভাবে। সেম ইন দ্য সেম ওয়ে জয়েন্টের ক্ষেত্রেও, ঠিক আছে। সো ওয়ার্মিং আপ very important before participation in a sports or exercise. ওকে, দেন ভুল টেকনিক অর্থাৎ রং টেকনিক বা ফর্ম। আমরা যদি মানে রং টেকনিকে এক্সারসাইজ করি
বা রং টেকনিকে যদি আমি ওয়ার্কআউট করি, বা রং টেকনিক বা ভুল রং ওয়েতে যেটা বলা যায়, রং ওয়েতে যদি আমি ইলিগাল মুভমেন্ট যেগুলো আর কি, ইলিগাল মুভমেন্ট করি, সেই টাইপের ক্ষেত্রেও কিন্তু ইনজুরি ঘটে। যেমন ভুল টেকনিক বা অঙ্গভঙ্গি ব্যবহারের কারণে শরীরের বিভিন্ন অংশে চাপ পড়তে পারে, যা আঘাতের কারণ হতে পারে। দেখেন, ধরেন আপনি জিম করছেন, 50 কেজি বডি ওয়েট নিয়ে, যে 50 কেজি আপনি নিচ থেকে উপরে উঠানোর পরে কাঁধে রাখতে পারবেন, আপনার এই অ্যাবিলিটিটা আছে, আপনি এটা পারেন। এখন আপনি চিন্তা করছেন আমি তো এটা 50 কেজি ওয়েট নিতে পারি, আমার এই অ্যাবিলিটি আছে। এখন আপনি কি করলেন, ফ্লোরে বা একটা বেঞ্চের উপরে শুয়ে 50 কেজি শুয়ে শুয়ে 50 কেজি নিচ্ছেন। তখন আপনার তো আগে এটা প্র্যাকটিস যদি না থাকে, আপনি দাঁড়িয়ে কাঁধের উপর নেওয়া একটা জিনিস, একটা ফ্লোরে বা একটা বেঞ্চের উপরে থেকে ওই 50 কেজি ওয়েট হাতে করে নিয়ে উঁচু করা আর একটা জিনিস। তো এখানে যদি টেকনিক ঠিক মতো অ্যাপ্লাই না করা হয়, তখন দেখা যাবে ওই ওয়েটটা নিজের গায়ের উপর পড়বে, সেক্ষেত্রে ইনজুরি হয়ে যেতে পারে, বা নিজের হাতের শোল্ডার জয়েন্টটা ডিসলোকেট হয়ে যেতে পারে। তো এই জন্য টেকনিকটা অলওয়েজ, একটা এক্সারসাইজ করছি আমি, পুশ আপ দিচ্ছি, বাট আমার মাসেল বিল্ড হচ্ছে না, আমার হচ্ছে শক্তি পাচ্ছি না, আমি ডেলি রানিং করছি বাট আমার কাজ হচ্ছে না, অর্থাৎ আমি প্লেস, আমার লেগ পজিশন ঠিক হচ্ছে না, আমি স্টেপিং ঠিক করছি না, ঠিক আছে, এইগুলা হচ্ছে রং টেকনিক। ধরেন আপনি বাইসেপ মাসেলটাকে ইনক্রিজ করার জন্য এক্সারসাইজ করছেন, বাইসেপ কার্লিং যেটা বলা হয়, তো বা ট্রাইসেপ মাসেলটাকে ডেভেলপ করার চেষ্টা করছেন, ট্রাইসেপ স্ট্রেচিং গুলা করছেন, বাট মাসেল ডেভেলপ হচ্ছে না, নিশ্চয়ই কোনো না কোনো ভুল টেকনিক আছে। সেই ভুল টেকনিক ব্যবহারের ফলেও আমাদের ইনজুরি হয়ে যায়। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। অতিরিক্ত ক্লান্তি, এক্সট্রিম টায়ার্ডনেস বা ফেটিক, এই ক্লান্তির অপর নাম হচ্ছে অবসাদ। আপনাদের অনেক জায়গাতে পরীক্ষায় দেখবেন যে অবসাদ শব্দটাও আসতে পারে, যে অবসাদ কি। হুম, অবসাদ কি, কাকে বলে, বা অবসাদ হচ্ছে কত প্রকার কি। অবসাদ হচ্ছে এক কথায় ক্লান্তি, এটার ইংরেজি টার্ম হচ্ছে ফেটিক, FATIGUE, ফেটিক। এই ফেটিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফিজিক্যাল ফেটিক, একটা হচ্ছে মেন্টাল ফেটিক। ফিজিক্যাল ফেটিকটা কি, লং টাইম ধরে কাজ করার ফলে, ধরেন আপনি শারীরিক পরিশ্রম করছেন, যেটা হতে পারে খেলাধুলা, হতে পারে কোনো এক্সারসাইজ, হতে পারে অন্য ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস এর কোনো কাজ, লং টাইম ধরে কাজ করার ফলে যে টায়ার্ডনেসটা চলে আসে, এটা হচ্ছে শারীরিক। আর মেন্টাল ফেটিকটা কি, মেন্টাল ফেটিক বা মানসিক অবসাদ যেটাকে বলি আমরা, এটা হচ্ছে, ধরেন আপনি লম্বা সময় ধরে ক্লাস নিচ্ছেন, লম্বা সময় ধরে অঙ্ক করছেন, হ্যাঁ, লম্বা সময় ধরে ইংরেজি পড়ছেন, তো এই পড়ার সময় বা লম্বা সময় ধরে এই টাইপের কাজ করছেন যেটা মানসিক চাপ বাড়ায়, যে কারণে একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন যে মাথা আর নিচ্ছে না, যে থাক এখন একটু রেস্ট দরকার, ক্লান্তি চলে আসে, আর মাথায় কিছু ঢুকছে না। সো দিস ইজ কল্ড মেন্টাল ফেটিক। ফিজিক্যাল ফেটিক আর মেন্টাল ফেটিক, এটা যদিও আপনাদের সিলেবাসে নাই, বাট আমি এক্সট্রা একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। বুঝতে পেরেছেন, অতিরিক্ত ক্লান্তি, ক্লান্ত অবস্থায় খেলা চালিয়ে গেলে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। যখন আমরা ক্লান্ত হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, তখন উই নিড টু টেক রেস্ট, আমাদের রেস্ট নেওয়ার প্রয়োজন। বাট আমরা যদি রেস্ট না নিয়ে খেলতে থাকি বা পরিশ্রম করতে থাকি, তখন যেটা হয় দেখবেন যে ইমব্যালেন্স হয়ে যায়, ঠিক মতো দৌড়াতে পারি না, বা অন্য প্লেয়ার একটু মারলেই আমরা পড়ে যাই, বা একটু ধাক্কা লাগলেই পড়ে যেয়ে ইনজুর্ড হয়ে যায়। সো শরীর দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম হয় না, যখনই আমরা টায়ার্ড হয়ে যাই তখন আমাদের রিয়াকশন গুলা ঠিক মতো হয় না। ঠিক আছে, ঠিক মতো আমরা মানে ব্যালেন্স ওয়েতে চলাফেরা করতে পারি না যখন টায়ার্ডনেস বেশি কাজ করে। সো ওই সময় আমাদের রেস্ট নেওয়া প্রয়োজন। বুঝতে পেরেছেন? সো অতিরিক্ত ক্লান্তি, পয়েন্টগুলো কি বুঝতে পারছেন? সবাই একটু রেসপন্স করেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, কেউ যদি বুঝতে না পারেন জিজ্ঞাসা করবেন, ওকে, কোনো পয়েন্ট সম্পর্কে জানা থাকে। দেখেন, অতিরিক্ত ক্লান্তির পরে কি, সরঞ্জাম বা মাঠের ত্রুটি। সরঞ্জাম বা মাঠের ত্রুটি, সরঞ্জামের যদি কোনো সমস্যা থাকে, যেমন আপনি ক্রিকেট খেলছেন, অ্যাবডোমিন গার্ড
বা বা কোনো গাড়ি যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু কি হতে পারে, এই খেলার সময় ইনজুর্ড হয়ে যেতে পারে, বল লেগে আঘাত লাগতে পারে। ঠিক আছে? ইভেন যদি কোনো খেলায় যেটা সরঞ্জাম দরকার হয়, হকি খেলার গোলকিপারকে দেখেছেন অনেক গার্ড নিয়ে থাকে, গার্ড, হেলমেট, তারপরে হচ্ছে গ্লাভস সবকিছু পরে থাকে। তো সে যদি এই উইদাউট ইকুইপমেন্ট সে যদি মাঠে নামে তাহলে সে কি ইনজুর্ড হবে না? ইনজুর্ড হয়ে যাবে। সো সরঞ্জামটাও কিন্তু ইম্পর্টেন্ট। আপনি ফুটবল খেলছেন, আপনার ফুটবল খেলছেন শিন গার্ড যেটা বলি, বা আমরা যেটাকে সেফ গার্ড বলে থাকি বাংলা ভাষায়, বাংলায় যেটা সেফ গার্ড বলি, সে সেফ গার্ড পরছে না তাহলে কিন্তু ইনজুর্ড হয়ে যাবে। বা বুট ঠিক মতো বুট পরছেন না, কেস পরে ফুটবল খেলছেন, সো কেস আর বুট তো দিস আর নট দ্য সেম থিং। সো এই ক্ষেত্রে সরঞ্জামটা ইম্পর্টেন্ট খেলাধুলার ক্ষেত্রে, এই কারণেও ইনজুর্ড হয়ে যায়। খেলার জন্য প্রয়োজনীয় সঠিক সরঞ্জাম বা নিরাপদ মাঠ না থাকলে ইনজুরি ঘটতে পারে, যেমন ভাঙা মাঠে ফুটবল খেলা বা ভুল সাইজের জুতা পরা। ভাঙা মাঠ বলতে কি বোঝাচ্ছে? এমন মাঠে খেলা হচ্ছে যে মাঠে গর্ত আছে, বা এখন একটা ইমব্যালেন্স মাঠ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মাঠ, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও গর্ত, এরকম একটা মাঠে যদি ক্রিকেট বলে খেলা হয়, বল কি ঠিক মতো আসবে? এটা ক্রিকেট বলে যদি ওরকম মাঠে খেলা হয় তাহলে বল ঠিক মতো আসবে না। ফিল্ডিং করতে গিয়েছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, উঁচু, নিচ থেকে হঠাৎ করে গর্তের মধ্যে পড়ে দেখবেন যে আপনার হাতে আসার কথা ছিল মাথায় এসে লেগে গিয়েছে। সো যদি মাঠটাও যদি ঠিক মতো না হয় সেই ক্ষেত্রেও ইনজুর্ড হয়ে যেতে পারে। জুতার ভুল সাইজ, অর্থাৎ আমার পায়ের জুতা খাটে 41 সাইজের, আমি পরেছি 42 সাইজের বা 40 সাইজের, তাহলে কি হবে? আমার ইনজুরি হয়ে যাবে ঠিকমতো জুতাটা যদি ফিটিং না হয় সেই ক্ষেত্রে। নেক্সট পয়েন্ট, পর্যাপ্ত বিশ্রামের অভাব। নিশ্চয়ই বুঝতে পারছেন বিশ্রামটা কিন্তু খুবই জরুরি। আমি কি পরিমাণ ওয়ার্কআউট করছি, কি পরিমাণ প্র্যাকটিস করছি, কি পরিমাণ অনুশীলন বা ট্রেনিং করছি, সো সেটার উপর ডিপেন্ড করে আমাকে রেস্ট নিতে হবে। আমি সারাদিন পরিশ্রম করলাম, রাত্রে 2 ঘন্টা ঘুমাইলাম, পরের দিন আমার ম্যাচ আছে, আমি কি ভালো খেলতে পারবো? নিশ্চয়ই না। সো নর্মাল একজন মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। তো আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে কতটুকু খেলা, আমার যে খেলা আছে, তাহলে রাত জাগলে আমার কি কি ক্ষতি হতে পারে, পারফরমেন্স ঠিক মতো হবে না। ঠিক আছে, আমার শরীর পরের দিন টায়ার্ড লাগবে, ঠিক মতো রেস্ট না নিলে কিন্তু, ঠিক মতো পানি না খেলে আমার শরীরে কাজ করবে না। তো এটা খেয়াল রাখতে হবে বিশ্রামটা কতটুকু প্রয়োজন, এবং ঠিক সময় মতো বিশ্রাম না, শরীরে পর্যাপ্ত বিশ্রাম না পেলে পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, যা আঘাতের ঝুঁকি বাড়ায়। অর্থাৎ আমরা যদি আহ, বিশ্রাম ঠিক মতো না নিই, রেস্ট ঠিক মতো না করি, তাহলে টায়ার্ডনেস কাজ করে। বুঝেছেন? দুর্ঘটনা বা সংঘর্ষ। দুর্ঘটনা বা সংঘর্ষ কিভাবে? খেলাধুলায় দুর্ঘটনা যেমন পড়ে যাওয়া বা অন্যান্য খেলোয়াড়ের সাথে সংঘর্ষ ইনজুরির কারণ হতে পারে। ইনজুরি শুধুমাত্র যে নিজের কারণে হয় তা না। আপনি বল নিয়ে যাচ্ছেন, একজন প্লেয়ার এসে আপনাকে পায়ে হিট করছে, এমন ভাবে হিট করছে আপনার পা ভেঙে গিয়েছে, যেতে পারে। এমন ভাবে হিট করছে যে আপনার পা ফুলে গিয়েছে, না ভাঙলেও মুচকে গিয়েছে, বা অনেক ব্যথা পেয়েছেন, মাসেলে অনেক ব্যথা পেয়েছেন, হতে পারে। সো এই কারোর সাথে কারোর যদি কনফ্লিক্ট হয়, সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু হেড দিতে গিয়েছেন আপনি, জাম্প করে বলে হেড দিয়েছেন ফুটবলে, আর একজন এসে আপনার মাথায় হেড দিল, আর একজনের কোনোই আপনার মাথায় লাগলো বা মুখে লাগলো, তাহলে কি ইনজুর্ড হয়ে যাবে। এইগুলা হচ্ছে দুর্ঘটনা। বুঝতে পেরেছেন? এই কারণে ইনজুরি হয়। আবহাওয়ার অবস্থা কি? খারাপ আবহাওয়া যেমন পিচ্ছিল মাঠ বা চরম তাপমাত্রা আঘাতের ঝুঁকি বাড়াতে পারে। দেখেন, একটা ফুটবল মাঠের কথা চিন্তা করেন। মাঠে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে সবাই একটু রেসপন্স করবেন। যখন বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে মাঠটা কিন্তু একটু পিচ্ছিল থাকে, এবং নরমাল ওয়েদারে মাঠটা শুকনা থাকে। তো নরমাল ওয়েদারে ড্রাইভ করা যতটা কঠিন, তার চেয়ে বেশি সহজ একটা পিচ্ছিল মাঠে ড্রাইভ করা, রাইট? তো যখনই পিচ্ছিল মাঠে খেলা হয় দেখবেন যে যার মতো স্লাইড ট্যাকেল দিচ্ছে, যে যার মতো মানে অপোনেন্টকে প্রতিহত করার চেষ্টা করছে, স্লাইড দিতে কেউ ভয় পাচ্ছে না। কিন্তু শুকনো একটা মাঠে খেলা, সবাই কি যে যার মতো স্লাইড দিতে পারবে? পারবে না। কেন পারবে না? শুকনা মাঠ, ঘাসের মাঠ বা বালুর মাঠ হলে দেখবেন যে চামড়া উঠে গেছে,
তো যখন পানি হয়, ঘাসের মাঠে পানি হলে কিন্তু সবাই কমফোর্ট ফিল করে, যদিও মাঠ স্লাইড থাকে তখন বেশি স্লাইড দেয়, সরে যে অন্য প্লেয়ারদেরকে প্রতিহত করার চেষ্টা করে। এর জন্য আবহাওয়াটাও খুবই ইম্পর্টেন্ট। ইনজুরি আবহাওয়ার কারণেও হতে পারে, দুর্যোগপূর্ণ অবস্থায় খেলা হচ্ছে, হঠাৎ করে ইনজুরি হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন আবহাওয়াটা কি কারণে ইম্প্যাক্ট পড়ে স্পোর্টস জি স্যার ইনজুরিতে? বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, এই কারণগুলো এড়ানোর জন্য সঠিক অনুশীলন, পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এই যে ইনজুরির কারণ, কজেজ অফ স্পোর্টস ইনজুরি, কজেজ অফ স্পোর্টস ইনজুরি বা স্পোর্টস ইনজুরির কারণ, এই কারণগুলোকে এড়িয়ে চলতে গেলে আমাদেরকে এখানে সব পয়েন্টগুলো বলা আছে যে কি কি করতে হবে। বুঝতে পেরেছেন? জাস্ট পয়েন্টগুলো মনে রাখবেন, তাহলে দেখবেন যে সবকিছু মনে থাকবে। ওকে, নেক্সট আমরা যাই মোস্ট কমন স্পোর্টস ইনজুরি। সাধারণ কিছু স্পোর্টস ইনজুরি আছে যেগুলা হরহামেশাই হয়ে থাকে, তো আমরা সেইগুলা জানার চেষ্টা করি। এগুলো আমাদের পরীক্ষাতে অনেক সময় আসে, ঠিক আছে, এটা কি ওটা কি। হ্যাঁ, সো আমরা কিছু স্পোর্টস ইনজুরির নাম দেখি। মাংসপেশির টান, যেটাকে মাসেল স্ট্রেন বা মাসেল পুল বলা হয়। এটার আর একটা স্ট্রেন বা এটার আর একটা অপর নাম হচ্ছে পুল। ঠিক আছে, মাসেল পুল অর্থাৎ মাংসপেশির টান। আমাদের মাংসপেশির টান কিভাবে লাগে? কেউ কি টান দিয়ে দেয়? না। আমরা যখন এক্সারসাইজ, ওয়ার্কআউট বা স্পোর্টসে পার্টিসিপেট করি তখন আমাদের মাসেলগুলা কন্ট্রাকশন হয়, মাসেল মুভ করে। সেই মুভ করার সময় অনেক সময় ইলিগাল মুভমেন্ট, আমার মাসেল যেদিকে মুভ করার কথা আমি উল্টা দিকে এমন একটা মুভ করলাম যেটার কারণে আমার ওই মাসেলটা স্বাভাবিক অবস্থা থেকে তার বাইরে চলে গিয়েছে, তার কন্ডিশন, যে কারণে মুভ হয়ে যায়। অতিরিক্ত লোডের কারণেও কিন্তু মাসেল পুল হয়, ওভারলোড, ওভার ট্রেনিং এর কারণে মাসেল পুল হয়ে থাকে। একটি মাংসপেশির অতিরিক্ত প্রসারিত হওয়া বা টান লাগার কারণে ঘটে। ঠিক আছে, মাসেল যখন অতিরিক্ত প্রসারিত হয়, ধরেন আপনার মাসেলটা যতটুকু ক্যাপাসিটি তার চেয়ে বেশি টান লাগছে, তখন তো অবশ্যই ব্যথা পাবেন, মাসেলটা পুল করবে, আর মাসেল পুলের কারণে ওই জায়গাটা ফুলে যায়। ঠিক আছে, ওই জায়গায় ব্যথা হয়। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। সাধারণত পিঠ, কাঁধ বা পায়ের মাংসপেশিতে এটি দেখা যায়। অনেক সময় দেখবেন যে সাইড টুইস্ট করছে, অনেক সময় আমরা এই যে সাইডে ঘুরলে দেখবেন যে মেরুদণ্ডর যে ইগুলা থাকে, মেরুদণ্ডের কিছু অংশ ফোটে, বা আমাদের কোমরের একটা স্পেস আছে ওই জায়গাটাতে ওই গিরাগুলা ফুটে যায়, তো তখন খুব মজা লাগে, তাই না? তো এরকম করতে করতেও কিন্তু আমাদের পিঠের মাসেলগুলা, নরমালি আমাদের পিঠের যে মাসেলগুলা রয়েছে এই মাসেলগুলা কিন্তু ইমুভেবল মাসেল, অর্থাৎ এই মাসেলগুলা মুভ করে না। পায়ে যখন আমরা হাঁটি পায়ের মাসেল কাজ করে, হাতে যখন কোনো কাজ করি হাতের মাসেলগুলো কাজ করে, বাট পিঠের মাসেলগুলা অন কাইন্ড অফ ফিক্সড, এটা মানে মুভ করে না নর্মাল ওয়েতে। বাট কোনোভাবে যদি আমরা মুভ করানোর চেষ্টা করি, একটু বেশি টান লেগে গেলে দেখবেন যে ওখানে ওই মাসেল পুলের কারণে ওই জায়গাটা ফুলে যাবে, ব্যথা হবে। তো মাসেল পুলটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কাঁধের, কাঁধের হতে পারে। কাঁধে কিভাবে হয়? আমরা যদি ওয়েট ট্রেনিং করি, হ্যাঁ, আমরা যদি ওয়েট ট্রেনিং করি তাহলে কাঁধের মাসেল পুল করতে পারে। তারপরে আমাদের শোল্ডারের যে শোল্ডার থেকে নিচে শোল্ডারের যে মাসেল গুলা রয়েছে, শোল্ডারের ডেল্টয়েড মাসেল যেটাকে আমরা বলি, এন্টিরিয়র ডেল্টয়েড, মিডিয়াল ডেল্টয়েড আর পোস্টেরিয়র ডেল্টয়েড, তিনটা ডেল্টয়েড মাসেল রয়েছে। শোল্ডার একদম কাঁধের যে জয়েন্টটা, এই জয়েন্টের নিচে, নিচের অংশটা, এই মাসেলটাও টান হয় যখন আমরা অতিরিক্ত এক্সারসাইজ করে ফেলি, তখন দেখবেন যে শোল্ডার জয়েন্টের সমস্যা হয়, মাসেলটা উইক হয়ে যায়। মাসেল উইক হয়ে গেলে অটোমেটিক্যালি জয়েন্টের উপরে প্রভাব পড়ে, আর আমাদের জয়েন্ট, লিগামেন্ট এগুলার প্রোটেকশন দিয়ে থাকে আমাদের মাসেল। সো মাসেল, এই যে মাসেল পুলটা নিশ্চয়ই বুঝতে পারছেন, মাংসপেশির টান। অ্যাঙ্কেল স্প্রেন বা অ্যাঙ্কেল স্ট্রেন, যেটা স্প্রেন, অ্যাঙ্কেল স্প্রেন, অ্যাঙ্কেল স্প্রেনটা কিভাবে হয়? অ্যাঙ্কেল এই যে একটি পায়ের, এটি পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাতের ফলে ঘটে। লিগামেন্টে আঘাত কিভাবে? গোড়ালির যে আমাদের লিগামেন্টটা রয়েছে অ্যাকিলিস টেন্ডন বলা হয়। ঠিক আছে, এই টেন্ডন আর এটার পাশাপাশি আরো কিছু লিগামেন্ট আছে ওখানে, যেটা আমাদের হাঁটতে যে বা দৌড়াতে যে যদি আমরা অ্যাঙ্কেল টুইস্ট হয়ে যায় তখন কিন্তু এই যে অ্যাঙ্কেল স্প্রেন হয়। দ্রুত গতিতে দৌড়ানোর সময় বা লাফানোর সময় পা মচকালে, মচকালে এটি হতে পারে। পা মচকানো যেটাকে বলি, বা আমরা টুইস্ট যেটাকে বলি, একটা গর্তের মধ্যে পা পড়েছে দৌড়াতে যেয়ে বা হাঁটতে যেয়ে,
হঠাৎ করে পা মুচকে গিয়েছে, তখন কিন্তু ওই জায়গাটা ফুলে যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেন। এটা ওয়ান কাইন্ড অফ স্পোর্টস ইনজুরি। সো আমরা দুইটা পড়লাম, মাসেল স্ট্রেন বা মাংসপেশির টান, অ্যাঙ্কেল স্প্রেন। হ্যাঁ, এরপরে নি ইনজুরি। নি ইনজুরি কি বুঝতেই পারছেন, নি অর্থ হচ্ছে হাঁটু। হাঁটুতে নানা ধরনের আঘাত হতে পারে, যেমন এসিএল, এন্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি, মিনিসকাস টিয়ার, প্যাটেলার টেন্ডিনাইটিস ইত্যাদি। এইগুলা হচ্ছে আসলে মেডিকেল টার্ম, এইগুলা হচ্ছে ইনজুরি। বিভিন্ন ইনজুরি হয়ে থাকে এভাবে। হাঁটুতে আমরা অনেক সময় হাঁটু ঘুরে যায় বলি না, হাঁটু যখনই ঘুরে যায় কোনো না কোনো লিগামেন্টের প্রবলেম হয়, হয়তো বা এসিএল অথবা মিনিসকাস বা প্যাটেলা। প্যাটেলা হচ্ছে আমাদের হাঁটুতে গোল বলের মতো একটা আছে উপরের অংশ, বুঝতে পেরেছেন? প্যাটেলাটা কি জিনিস? হাঁটুর, যেটা হাঁটুর আমরা অনেকে গ্রামের ভাষায় বলি হাঁটুর মালা বা বাটির মতো, যেটা দেখতে পাই আমরা হাঁটুর উপরে একদম সেন্টার বা বলের মতো, দিস ইজ কল্ড প্যাটেলা। মেডিকেলের ভাষায়, অ্যানাটমির ভাষায় এটাকে প্যাটেলা বলা হয়। তো আমাদের এই নিতে ইনজুরি গুলা হতে পারে। এসিএল হচ্ছে একটা লিগামেন্ট। মিনিসকাস, হ্যাঁ মিনিসকাস টিয়ার, তারপরে প্যাটেলার টেন্ডিনাইটিস। হাঁটুতে বেশিরভাগই এইগুলাই হয়, এই ইনজুরি গুলা হয়। তো হাঁটুতে কি কারণে হয় এটাও আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন। হাঁটুতে ধরেন জাম্প করছেন, ল্যান্ডিংটা ঠিক মতো হয়নি, এই কারণে হাঁটু ঘুরে গিয়েছে, যেতে পারে। এ কারণে কিন্তু আবার অ্যাঙ্কেলও ঘুরে যেতে পারে, অ্যাঙ্কেল টুইস্ট হতে পারে বা মুচকে যেতে পারে। সেম ওয়েতে হাঁটুরও ইনজুরি হতে পারে। গলফার্স এলবো বা টেনিস এলবো, দেখেন গলফার্স এলবো বা টেনিস এলবো এটা হচ্ছে হাতের কবজির অংশটাকে বোঝায়, বুঝতে পেরেছেন? কবজির অংশ, কবজিতে যে টেন্ডন গুলা রয়েছে, এই টেন্ডোনাইটিস হয়, অর্থাৎ এই টেন্ডন কবজি যদি অতিরিক্ত ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, এটা অতিরিক্ত ব্যবহার বা ভুলভাবে ব্যবহারের কারণে হতে পারে। ভুলভাবে হচ্ছে ওই যে বললাম যে রং টেকনিকে কবজিটাকে ইউজ করা। ধরেন কবজি ইউজ হয় বেশিরভাগই টেনিস খেলায়, বেশিরভাগই ব্যাডমিন্টন খেলায় বা ওই জাতীয় খেলায় কবজি ইউজ হয়। এর পাশাপাশি গলফারদের যে গলফ খেলা রয়েছে, এই গলফসে কিন্তু প্রচুর পরিমাণ কবজি ইউজ হয়। এখন এই কবজির যে টেন্ডোনাইটিস বা এটাকে আসলে গলফার্স এলবো বা টেনিস এলবো কেন বলা হয়? গলফার্স এলবো এই কারণে বলা হয়, বেশিরভাগই এই ইনজুরিটা গলফ প্লেয়ারদের হয়ে থাকে। অনেকের কোশ্চেন আসতে পারে, আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম। এই ইনজুরিটা বেশিরভাগই গলফ প্লেয়ারদের হয়ে থাকে, যে কারণে এটার নাম হচ্ছে গলফার্স এলবো। এটাকে গলফার্স এলবো বা টেনিস এলবো বলা হয়। অনেক সময় টেনিস প্লেয়ারদেরও শোল্ডার ইনজুরি, এই যে তারপরে হচ্ছে দেখেন এই ইনজুরিটা, একটা জিনিস একটু মিস্টেক হয়েছে, শোল্ডারের পরে যে আমাদের এলবোটা হচ্ছে কবজি থেকে, কবজি তো একটা জয়েন্ট আছে, আবার এলবো কিন্তু শোল্ডার আর কবজির মাঝের অংশটা হচ্ছে এলবো। ঠিক আছে, এলবো, এই এলবোতেও এই যে বেশিরভাগই দেখবেন টেনিস প্লেয়াররা এলবো স্ট্রেট করে শট নেয়। হ্যাঁ, গলফার্সরা এই এলবো স্ট্রেট করে এই যে শুটিং করে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে এই এলবোর এইটা হয়, সাথে সাথে তো কবজি হয়। এখানে যখনই আমরা কবজি ইউজ করি, কবজির সাথে সাথে আমাদের এলবোটাও বেশি ইউজ হয়। ঠিক আছে, তো যে কারণে কবজি বা এলবো যেটাই হোক না কেন, এই ইনজুরিটা এই জায়গাতে ঘটে। হয় কবজি, না হলে এলবো, এলবো জয়েন্ট যেটা আছে। ঠিক আছে, শিন স্প্লিন্ট। শিন স্প্লিন্টটা কি? শিন বোন, আমাদের শিন বোনটাকে বলতে পারেন? আমি এর আগের ক্লাসগুলোতেও আলোচনা করেছি শিন বোনটা কি। কারো কি মনে আছে? একটু রেসপন্স করেন। শিন বোন কে বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, শোনেন। শিন বোন হচ্ছে আমাদের হাঁটু থেকে নিচের যে হাড়, এটা হচ্ছে শিন, ওটা হচ্ছে শিন বোন।
বুঝতে পেরেছেন? এই যেটাতে আরো সহজ ভাষায় বললে, যেটাতে আমরা ফুটবল খেলার সময় সেফগার্ড ইউজ করি, ক্রিকেট খেলার সময় যেটাতে আমরা প্যাড ব্যবহার করি এই শিন বোনের জন্য। বুঝতে পেরেছেন? তো এই শিন স্প্লাইনটা কিভাবে হয়? শিন স্প্লাইনটা হয়, দেখেন পায়ের পেছনের অংশে শিন ব্যথার অনুভব। পেছনের অংশ বলতে এইটার হাড্ডিটা তো সামনে, মানে উপরে তো ব্যথা হয় না, ওই মাসেলের পেছনে থাকে মাসেল, মাসেল আর হাড্ডির মাঝামাঝি এই জায়গাটা প্রেস করলে শিন স্প্লাইন হয়, তাই না? এটা খেয়াল করবেন। আপনাদের পায়ে কাপ মাসেল, কাপ মাসেলটা কি চিনেন সবাই? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার কাপ মাসেলটা চিনি না। কাফ মাসেলটা হচ্ছে, আচ্ছা থাই তো সবাই চিনেন, তাই না? জি স্যার। স্যার হাঁটুর উপরের থাই, অংশ, কোমর থেকে হাঁটুর উপরে। উপরের অংশ হচ্ছে থাই। হ্যাঁ, হাঁটুর উপরের অংশ। থাই হচ্ছে কোনটা, পেছনেরটা না সামনেরটা? স্যার এই যে সাইডের দিকে। থাই পেছনেরটাকে বলা হয় হচ্ছে হ্যামস্ট্রিং, আর সামনের অংশটাকে বলা হয় কোয়াড্রিসেপস। হাঁটুর নিচের অংশে যে মাসেলটা রয়েছে পেছনে, হাঁটুর নিচে পেছনে যে মাসেলটা রয়েছে না, ফুলে থাকে, সবারই আছে। এই এই মাসেলটার নাম হচ্ছে কাফ মাসেল বা গ্যাস্ট্রোনেমিয়াস মাসেল। সো এই জন্যই বলছিলাম যে কাপ, এই কাপ মাসেলের মাঝে, কাপ মাসেলের উপরে তো হাড় আছে, উপরের অংশে সামনের সাইডে, কাপ মাসেলের উপরে সামনের সাইডে দেখেন হাড় আছে। এখন এই হাড়ের সাইড দিয়ে সবাই যদি আমার কথা শুনতে পান, এই যে হাড় আর মাসেল এই দুটো সাইডে একটু হাতের বুড়ি আঙ্গুল দিয়ে একটু প্রেস করে দেখেন ওই জায়গাটা ব্যথা লাগে কিনা। হাড় আর মাসেল, তো হাড়ের অংশে প্রেস করবেন মাসেলের দিকে, ওখানে একটা হাড় আছে, স্যার লাগে, কিছুটা লাগে। কিছুটা লাগে অনেক সময় দেখবেন। এই আমি কিন্তু হাড়ের উপরে প্রেস করতে বলি নাই, আমি প্রেস করতে বলছি যে হাড় পায়ের ভিতরের অংশে, আর ভেতরের অংশে নিচের দিকে তো মাসেল, তো ওই মাসেলের শেষ সীমানা আর হাড়ের শেষ সীমানা এই জায়গাতে আমি প্র্যাকটিক্যালি ক্লাস হলে আপনারা মনে করার জন্য আমি দেখাবো। ঠিক আছে? এই হাড়ের, হাড় আর মাসেলের বর্ডার যেটা, এই বর্ডার একটু প্রেস করে দেখেন ওই জায়গাগুলো তো ব্যথা অনুভব হবে। এটা হচ্ছে শিন স্প্লাইন। এই ব্যথাটা বাড়ে কিভাবে বাড়ে? আমরা যদি লং টাইম ধরে প্র্যাকটিস করি, আমরা যদি হার্ড সারফেসে প্র্যাকটিস করি, যেমন কনক্রিটের গ্রাউন্ড, আমরা আমাদের জুতা যদি ভালো না হয় সেই ক্ষেত্রেও এই শিন স্প্লাইন হয়ে থাকে। বুঝতে পেরেছেন? অতিরিক্ত পায়ের অতিরিক্ত চাপ পড়লে এটি ঘটে, এখানে বলা হয়েছে। এটা হচ্ছে শিন স্প্লাইন। ফ্র্যাকচার, ফ্র্যাকচারটা কি? হাড় ভেঙে যাওয়া, যা সাধারণত হঠাৎ আঘাতের কারণে বা অতিরিক্ত চাপের কারণে হতে পারে। হাড় কিভাবে ভেঙে যায় আমরা জানি, অ্যাক্সিডেন্টালি হয় ডিউরিং দ্য স্পোর্টস, কারোর সাথে কারোর আঘাত লাগলে ভেঙে যায় ফ্র্যাকচার। অনেক সময় ফাটল ধরে, অনেক সময় পুরোপুরি ভেঙে যায়। সো এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট কমন স্পোর্টস ইনজুরি। দেন কনকাশন, কনকাশনটা কি? মাথায় আঘাত পাওয়ার ফলে মস্তিষ্কে আঘাত লাগা, যা অনেক ধরনের খেলাধুলায়, বিশেষ করে যেখানে শারীরিক সংঘর্ষ হয়, দেখা যায় সব জায়গায়, যেখানে ফিজিক্যালি যেসব খেলাতে কন্ট্রাকশন হয়, হতে পারে ফুটবল, হতে পারে রাগবি, রাগবিতে এগুলো হয়ে থাকে বেশিরভাগ, হ্যাঁ হতে পারে হ্যান্ডবল, যেগুলা বডি কন্টাক্ট গেম। ঠিক আছে? এই কনকাশন বলতে এক কথায় খুব সহজ ভাষায় যদি বলি, কনকাশন হচ্ছে হঠাৎ করে দেখেন ডিউরিং দ্য গেম আমরা অনেক সময় এমন ইনজুর্ড হয়ে যায় যে অজ্ঞান হয়ে গিয়েছে, তাই না? অজ্ঞান হয়ে যায় না, খেলার মধ্যে অনেকের মাথায় এমন ভাবে আঘাত লেগেছে যে অজ্ঞান হয়ে গিয়েছে। তো ওই মাথায় আঘাত লাগার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এই অজ্ঞান হয়ে গেলে তার তো সেন্স কাজ করে না, এটা হচ্ছে কনকাশন। আবার অনেক সময় দেখা যায় যে অজ্ঞান হয়ে গিয়েছে, মাথা ঘুরে পড়ে গিয়েছে, এটা হচ্ছে কনকাশন। এমনও হতে পারে
যে কিছুক্ষণ সেন্সলেস হয়ে গিয়েছে, তারপরে জ্ঞান ফেরার পরে হঠাৎ করে কিছু মনে করতে পারছে না, কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক হচ্ছে, এটাও কনকাশন। কনকাশনটা কি বুঝতে পেরেছেন সবাই? ওকে, ঠিক আছে। দেখেন এই আঘাতগুলো এড়ানোর জন্য সঠিক ওয়ার্ম আপ, কুল ডাউন, সঠিক ফর্ম ও টেকনিক অনুসরণ এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি পড়লাম? মোস্ট কমন স্পোর্টস ইনজুরি, সাধারণ কিছু স্পোর্টস ইনজুরি। 1 নাম্বার হচ্ছে মাসেল পুল, যদি এখানে বাংলায় মাসেল পুল লিখেন তাও হবে, ঠিক আছে, মাংসপেশির টান এটা লিখলেও হবে। অ্যাঙ্কেল স্প্রেন, নি ইনজুরি, তারপরে গলফার্স এলবো বা টেনিস এলবো, শিন স্প্লিন্টস, ফ্র্যাকচার, কনকাশন। এখন ধরেন যে আপনার পরীক্ষায় যদি একটা কোশ্চেন আসে এরকমটা, যদি কোশ্চেন হয় যে কিছু স্পোর্টস ইনজুরির, কয়েকটি স্পোর্টস ইনজুরির নাম লিখুন, ঠিক আছে, বা স্পোর্টস ইনজুরি কত প্রকার, অনেক সময় এটাও দিতে পারে কত প্রকার। এখন কত প্রকার, এটা তো বিভিন্ন প্রকারের রয়েছে, তো সাধারণত এই প্রকারগুলো আপনারা উল্লেখ করতে পারেন। সো যদি এটা 2 মার্কের থাকে শুধু নামগুলা দিয়ে দিলেই হয়, যদি এটা 5 মার্কের থাকে তখন একটু বিস্তারিত লেখার চেষ্টা করবেন, যেমনটা এই পাশে 1-2 লাইন করে আছে। বুঝতে পেরেছেন? আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? জি স্যার। ওকে, এখন এই যে স্পোর্টস ইনজুরি, এটার প্রিভেনশন বা প্রতিরোধ, প্রিভেনশনটা কিভাবে করা যায় খেয়াল করেন। আগে একটা বিষয়কে করি, স্পোর্টস ইনজুরির প্রিভেনশন বা প্রতিরোধ রয়েছে, আবার প্রতিকার রয়েছে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিভেনশন আর প্রতিকার? এই যে প্রতিরোধ এবং প্রতিকার, এটার মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? কেউ কি বলতে পারবেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রতিরোধ এন্ড প্রতিরোধ এবং প্রতিকারের আমি বলবো। স্যার প্রতিরোধটা হচ্ছে জি, যেমন, স্যার প্রতিকারটা হচ্ছে যেমন আমরা যে কোনো রোগের আগে ভ্যাকসিন নেই সে তেমনটা। আবার বলেন একটু। স্যার প্রতিকারটা হচ্ছে যেমন আমরা বিভিন্ন রোগ হওয়ার আগে চিকিৎসা করি বা ভ্যাকসিন নেই, ওটা প্রতিকার। আর প্রতিরোধ? ওকে, আমি আপনার কথা ঠিকমতো শুনতে পাচ্ছি না নাইম সর্দার, আমি বলছি। দেখেন আপনারটা একটু একটু উল্টা হয়ে গিয়েছে, ভালো বলেছেন, একটু উল্টা হয়ে গিয়েছে। দেখেন প্রতিরোধ হচ্ছে আমরা, আমাদের কোনো প্রবলেম হবে, ইনজুরি হবে, ইনজুরি যাতে না হয় সেই জন্য আমি প্রপার ইকুইপমেন্ট পরে যাচ্ছি, প্রস্তুতি নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে প্রতিরোধ। আমার কথা বুঝতে পেরেছেন? আমি, আমার যেন ফুটবল মাঠে ইনজুরি না হয় আমাকে বুট পরতে হবে, সেফ গার্ড পরতে হবে, যেটা শিন গার্ড যেটা বলি, বা আরো যে যে হুস পরতে হবে, ঠিক মতো ইকুইপমেন্ট গুলা পরতে হবে, এটা হচ্ছে প্রতিরোধ। সেফলি খেলতে হবে, এগুলা হচ্ছে প্রতিরোধ। আর প্রতিকারটা কি? আমার ইনজুরি হয়েছে, ইনজুরি থেকে কিভাবে বাঁচবো, কিভাবে ট্রিটমেন্ট করব, দ্যাট ইজ কল্ড প্রতিকার। বুঝতে পেরেছেন? এই এই টপিকটা পড়লেই আরো ক্লিয়ার হয়ে যাবেন, খেয়াল করেন। স্পোর্টস ইনজুরির প্রিভেনশন বা প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধাপ অনুসরণ করা যেতে পারে। এখানে কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি উল্লেখ করা হলো। দেখেন, উপযুক্ত গিয়ার, গিয়ার হচ্ছে সরঞ্জাম, ঠিক আছে, উপযুক্ত গিয়ার ও সুরক্ষা সরঞ্জাম পরিধান করা, সঠিক সুরক্ষা সরঞ্জাম যেমন হেলমেট, প্যাড, গ্লাভস ইত্যাদি পরিধান করা উচিত, যা আপনার খেলার জন্য নির্ধারিত নির্ধারিত স্পোর্টসের জন্য যে ইকুইপমেন্ট গুলা প্রয়োজন এগুলা সঠিকভাবে ব্যবহার করা উচিত। এটা হচ্ছে কি? প্রতিরোধ, ঠিক আছে। দেখেন সঠিক টেকনিক, খেলাধুলার সঠিক টেকনিক রপ্ত করা গুরুত্বপূর্ণ। খেলার নিয়ম এবং টেকনিক সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া, অনুশীলন করা, জেনে নিয়ে অনুশীলন করা উচিত। সঠিক টেকনিকে যদি আমরা অনুশীলন না করি তাহলে আমাদের
সঠিক টেকনিক যদি আমরা অ্যাপ্লাই না করি পারফরম্যান্স তো ডেভেলপ হবেই না, বরং আমরা এই যে ইনজুরিতে পড়ে যাবো। এর জন্য সঠিক টেকনিকটাও প্রতিরোধের মধ্যে পড়েছে। শারীরিক প্রস্তুতি, শারীরিক ফিটনেস বজায় রাখা গুরুত্বপূর্ণ। শক্তিশালী পেশি ও নমনীয়তা ইনজুরির ঝুঁকি কমায়। নিয়মিত ব্যায়াম এবং স্ট্রেচিং করুন। অর্থাৎ দেখেন, ফিজিক্যাল যে প্রিপারেশন একটা দরকার আছে, আমি খেলবো, আমি প্র্যাকটিস করব, বা আমি জিম করব, আমি এক্সারসাইজ করব, তার জন্য শারীরিক এবং মানসিক উভয় প্রস্তুতি প্রয়োজন। তো শারীরিক প্রস্তুতির জন্য এখানে ট্রেনিং করা প্রয়োজন, নিয়মিত এক্সারসাইজ করা প্রয়োজন, নিয়মিত স্ট্রেচিং ওয়ার্ম আপ করা প্রয়োজন, যাতে করে ইনজুরি না হয়। এটাও হচ্ছে স্পোর্টস ইনজুরির যে প্রতিরোধ রয়েছে সেটার মধ্যে পড়ে। দেখেন উষ্ণ আপ, এখানে ওয়ার্ম আপ লিখতে পারেন। অনেক সময় আমি এটা ওয়ার্ম শব্দের অর্থ তো উষ্ণ, এজন্য বিভিন্ন টার্ম ইউজ করেছি যাতে করে পরীক্ষার সময় যদি এমন কোনো টার্ম আসে যেন আপনারা সেটা কমন পান। এই জন্য উষ্ণ আপ বা ওয়ার্ম আপ যেটাকে বলা হয়, ও কুল ডাউন। খেলা শুরু করার আগে ওয়ার্ম আপ এবং খেলার শেষে বা এক্সারসাইজের শেষে কুল ডাউন, এগুলো করার কারণে কি হয়, যে পেশি ও জয়েন্টকে প্রস্তুত করে এবং ইনজুরির ঝুঁকি কমায়। ঠিক আছে। বিশ্রাম, পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন। অত্যাধিক অনুশীলন বা খেলা আপনার শরীরের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং ইনজুরির কারণ হতে পারে। বিশ্রাম যদি ঠিকভাবে না নেই আমরা ইনজুরি হয়ে যেতে পারি। তো বিশ্রামটাও আমাদের ইনজুরি থেকে ইনজুরি প্রতিরোধ করতে সাহায্য করে। সতর্ক থাকা, সেফ, অলওয়েজ সেফ প্লেইং যেটা বলি, বা সেফলি নিজেকে সেফ রাখা ইনজুরি থেকে, এটাও গুরুত্বপূর্ণ। খেলার সময় সতর্ক থাকা, কিভাবে খেললে আমি ইনজুরি হব না, বা কিভাবে আমাকে মুভ করতে হবে, কিভাবে মুভ করা উচিত উইদাউট ইনজুরি, এটা গুরুত্বপূর্ণ। মাঠের বা কোর্টের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা। এমন স্পিড দৌড়ায় গেলেন যে সামনে যে ওয়াল আছে খেয়াল করলেন না, যে ধাক্কা খেয়ে হাত ভেঙে গেল। এমন স্পিডে দৌড়ালেন যে স্টেডিয়ামের গ্যালারির সাথে ধাক্কা লেগে গেল। ঠিক আছে, অনেক জায়গাতে গ্যালারি খুব কাছাকাছি থাকে, সো সেফ থাকা। ঠিক আছে। সঠিক পুষ্টি, সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। পুষ্টিকর খাদ্য শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পেশি ও হাড়কে শক্তিশালী করে। আমি রেগুলার পার্টিসিপেট করছি, ঠিকমতো খাবার দাবার খাচ্ছি না, তাহলে কি হবে, আমার কিন্তু ইনজুরির প্রতিরোধ হলো না। আমার ইনজুরি প্রতিরোধ করতে হলে অন্য সবকিছুর পাশাপাশি আমাকে প্রপার নিউট্রিশনটাও ঠিকভাবে রাখতে হবে, নিউট্রিশনটাও ঠিক রাখতে হবে। চিকিৎসা পরামর্শ, কোনো আঘাত বা ব্যথা হলে তা উপেক্ষা না করে, যে মানে খুব নর্মাল ভাবে না নিয়ে, সেটাকে সিরিয়াসলি নিয়ে সেটা ট্রিটমেন্ট করার জন্য উপেক্ষা না করে চিকিৎসা পরামর্শ নিন। আঘাতের চিকিৎসা দ্রুত করা উচিত যাতে তা বড় সমস্যায় পরিণত না হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছি। এই পদক্ষেপগুলো অনুসরণ করলে খেলাধুলার সময় ইনজুরি ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আসলে অ্যাক্সিডেন্ট তো বলা যায় না, তারপরেও নিজে যদি এই যে কতগুলা পয়েন্ট বলেছে এগুলা যদি মেনে চলা হয়, তাহলে অনেক অংশেই ইনজুরি থেকে সেফ থাকা যায়। দেখেন সব পয়েন্টগুলো এর মধ্যে রয়েছে, বাট এর বাইরেও অনেক পয়েন্ট থাকতে পারে, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। প্রপার ইকুইপমেন্ট ব্যবহার করা, প্রপার টেকনিক, হ্যাঁ, ফিজিক্যাল প্রিপারেশন, ওয়ার্ম আপ, কুল ডাউন, রেস্ট, হ্যাঁ, সেফ থাকা, তারপরে হচ্ছে প্রপার নিউট্রিশন, হ্যাঁ, চিকিৎসা পরামর্শ, এগুলা। এই অংশটা বুঝতে পেরেছেন? স্পোর্টস ইনজুরির প্রিভেনশন অফ স্পোর্টস ইনজুরি আর স্পোর্টস ইনজুরি কিভাবে প্রতিরোধ করা সম্ভব, এই কাজগুলো করলে স্পোর্টস ইনজুরি প্রতিরোধ করা সম্ভব। এটা কি ক্লিয়ার? এই অংশটা সবাই ক্লিয়ার হয়েছে? হ্যালো, জি স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমরা প্রতিরোধ তো দেখলাম, এখন আমরা প্রতিকার, স্পোর্টস ইনজুরির প্রতিকারটা করব। ঠিক আছে। স্পোর্টস ইনজুরির প্রতিকার বা চিকিৎসা করার জন্য প্রতিকারটা কি বলেছিলাম, যে কোনো কিছু হয়েছে এটা ট্রিটমেন্ট, আগের কন্ডিশনে ফিরে যাওয়া। অসুস্থ হয়ে পড়েছি, ব্যথা লেগেছে, ট্রিটমেন্ট করা, এটা হচ্ছে প্রতিকার। ঠিক আছে। স্পোর্টস ইনজুরির প্রতিকার বা চিকিৎসা করার জন্য কিছু সাধারণ ধাপ অনুসরণ করা যেতে পারে। ইনজুরির ধরন এবং তীব্রতার উপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতি ভিন্ন হতে পারে।
এখানে কিছু সাধারণ প্রতিকার পদ্ধতি উল্লেখ করা হলো। এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের সকলেরই জানা উচিত। যে কমন কিছু স্পোর্টস ইনজুরি যেগুলো আমরা দেখলাম, এই টাইপের ইনজুরি হলে আমরা এইভাবে প্রতিকার করতে পারি। দেখেন, সুরক্ষা, সুরক্ষা বা এটাকে আমি গতদিন একটা টার্ম বলেছিলাম, প্রাইস। স্পোর্টস ইনজুরি হলে প্রথম ট্রিটমেন্ট হচ্ছে প্রাইস। প্রাইসটা কি? PRICE, P for protection, R for rest, I for ice, C for compression and E for elevation। ঠিক আছে, এখানে এই পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, এর বাইরেও আরো এক্সট্রা পয়েন্ট দিয়েছি। সো প্রাইস, প্রোটেকশন, প্রোটেকশন হচ্ছে সুরক্ষা। দেখেন, যদি আমরা সুরক্ষা ঠিক মতো নিই তাহলে কিন্তু ইনজুর্ড হবে না। এখন ইনজুর্ড হয়ে গিয়েছে, তারপরে আবার যখনই খেলতে হবে বা পার্টিসিপেট করতে হবে তখন প্রোটেকশন ইউজ করতে হবে। আদারওয়াইজ আমরা যদি তখন সুরক্ষা ব্যবহার না করি, হেলমেট, প্যাড, গ্লাভস এগুলো যদি আমরা পরিধান না করি, আবার কিন্তু ইনজুরি হয়ে যায়। দেখেন, রেস্ট, ইনজুরি হয়েছে কোনো একটা ইনজুরি, রেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। ইনজুরির পর আবার দ্রুত মাঠে ফিরে যাওয়া যাবে না। প্রপার রেস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রিটমেন্ট। সো প্রপার রেস্ট নিতে হবে। ঠিকমতো রেস্ট যদি না নিই আমরা, তাহলে আবার ইনজুরিতে পড়ে যাবে, আমাদের শরীর তো রিকভারি ঠিকমতো হবে না। এর জন্য রিকভারির জন্য রেস্ট নেওয়া দরকার। ঠিক আছে, ইনজুরির পর অবিলম্বে শারীরিক কার্যক্রম বন্ধ করা উচিত এবং প্রভাবিত অংশে বিশ্রাম দিতে হবে। যে অংশে ইনজুর্ড হয়েছে, যে অংশটা ইনজুর্ড হয়েছে সে অংশকে অবশ্যই রেস্ট দিতে হবে। এটি শরীরকে সুস্থ হতে সাহায্য করে। আইস, ইনজুরির স্থানে বরফ প্রয়োগ করলে ব্যথা এবং ফোলাভাব কমে। প্রতিবার 15-20 মিনিটের জন্য বরফ প্রয়োগ করুন। প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে বারবার বরফ প্রয়োগ করা যেতে পারে। আমি গতদিন বলেছিলাম 72 আওয়ার্স অর্থাৎ 72 ঘন্টা পর্যন্ত আইস দেওয়া যায়। আপনারা 72 ঘন্টা পর্যন্ত আইস ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে 24 থেকে 48 এটা বেশি ইফেক্টিভ হবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে বরফটা দিলে বেশি কাজে দিবে। সো 72 ঘন্টা পর্যন্ত বরফ ব্যবহার করা যায়। যখনই যে জায়গাতে ধরেন ব্যথা লেগেছে ওই জায়গাটাতে বরফ দিয়ে রাখলেন, দেখবেন ফোলাভাব কমে যাবে, ব্যথা কমে যাবে। ঠিক আছে, স্পোর্টস ইনজুরি হয় অনেক সময়, অ্যাঙ্কেল টুইস্ট হতে পারে, খেলছেন খেলতে খেলতে অ্যাঙ্কেল টুইস্ট হতে পারে, মাসেল পুল হতে পারে। তো সাথে সাথে ওই জায়গাটাতে বরফ দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, নেক্সট, কম্প্রেশন, চাপ প্রয়োগ। কিভাবে চাপ প্রয়োগ? দেখেন, এলাস্টিক ব্যান্ডেজ বা কম্প্রেশন স্লিপ ব্যবহার করে ইনজুরির স্থানে চাপ প্রয়োগ করলে ফোলাভাব কমতে সাহায্য করে। ঠিক আছে, যেখানে অনেক সময় আমাদের হাঁটুতে ইনজুরি হয়, হাঁটুতে ইনজুরি হলে যেটা হয়, হাঁটু তো মুভ করে, মুভেবল জয়েন্ট ওখানে। তো এই মুভ করার কারণে ওই ইনজুরিটা আরো বেড়ে যায়, ফুলে যায় হাঁটু। তো যাতে করে না ফুলে, অনেক সময় আমরা নি ক্যাপ ইউজ করি। আমাদের অ্যাঙ্কেলে যদি কোনো প্রবলেম হয়, ফুলে থাকে, দেখবেন যে আমরা অনেক সময় অ্যাঙ্কলেট ইউজ করি। কারণ কি? যাতে ওই জয়েন্টটা খুব বেশি মুভ না করে, আর মুভ করলেও যেন সেফ থাকে, স্টেবল থাকে, যেন ওইটা ওই অ্যাঙ্কলেট বা নি গার্ড বা নি প্যাড যেটা বলি, নি ক্যাপ যেটা বলি, এইগুলোর কারণে ওই জয়েন্টটা মজবুত থাকে। ওইটা চাপ ওই এলাস্টিসিটির যে চাপ, ওই চাপের কারণেই মূলত এটা মানে জয়েন্টটাকে আবার ইনজুরি থেকে রক্ষা করে। ঠিক আছে, এটাকে বলা হয় এলিভেশন। কম্প্রেশন, এলিভেশন। নাও এলিভেশনটা কি? উচ্চতা। দেখেন, ইনজুরি স্থানে রক্ত প্রবাহ কমাতে প্রবাহিত অংশটি হৃদয়ের উচ্চতায় উঁচু অবস্থায় রাখুন। কিভাবে? ধরেন একটা জায়গায় কেটে গিয়েছে বা ব্যথা লেগেছে, এমনভাবে ব্যথা লেগেছে যে ওই জায়গাটাকে কেটে গিয়েছে, আঘাত লাগার ফলে কেটে গিয়েছে। এখন ওটা যদি নিচের দিকে থাকে, যদি হাতে কেটে গিয়েছে, হাত যদি ঝুলায় রাখেন, তাহলে কি হবে? রক্ত গড়ে গড়ে পড়তে থাকবে, রক্ত গড়ে গড়ে পড়তে থাকবে। তো কি হবে? ওই জায়গাটা উঁচু করে রাখতে হবে। বলছে হৃদয়ের স্থান বলতে বোঝাচ্ছে উঁচু করে রাখা, অর্থাৎ
যদি শরীরের কোনো অংশে কেটে যায় চেষ্টা করতে হবে উঁচু এমন ভাবে রাখতে যেন ওই রক্তটা বেশি বের না হয়ে যায়, ওই জায়গাতে প্রয়োজনে চেপে ধরে রাখা কোনো কিছু দিয়ে, যাতে করে বেশি ব্লিডিং না হয়। কোনো অ্যান্টিসেপটিক কোনো কিছু ব্যবহার করে হলেও বা অন্য কোনো কাপড় বা অন্য কোনো কিছু দিয়ে চেপে ধরে হলেও ওই জায়গাতে যেন রক্ত বেশি ব্যবহার না হয় এটা খেয়াল রাখতে হবে। সেই সাথে সাথে ওইটা উঁচু করে রাখতে হবে। উঁচু করে রাখলে আর হচ্ছে রক্ত মানে বের হওয়া থেকে এটা মুক্তি পাওয়া যাবে। এটা হচ্ছে এলিভেশন। দেখেন ফিজিওথেরাপি, এগুলা এই যেগুলা পড়ছি এগুলা ফিজিওথেরাপি, ঠিক আছে। বাট এক্সট্রা একটা পয়েন্ট দিয়েছি, পুনরুদ্ধারের জন্য ফিজিওথেরাপি কার্যকর হতে পারে। একজন ফিজিওথেরাপিস্ট ইনজুরি অনুযায়ী ব্যায়াম এবং থেরাপি পরামর্শ দিতে পারেন। দেখেন প্রথম যেগুলা বললাম এগুলা অনেকটা ওয়ান কাইন্ড অফ ফার্স্ট এইড। দ্রুত কি করা যায়, দ্রুত রোগীকে কি যখন একটা ইনজুরি হবে তখন ওই ইনজুরি থেকে নিজেকে রিকভারি করার জন্য ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিলে তারা কি করবে, বিভিন্ন এক্সারসাইজ দিবে, বিভিন্ন থেরাপির মাধ্যমে ইনজুরি থেকে রিহ্যাবিলিটেশন প্রসেসে নিয়ে যাবে, ঠিক আছে। সো ইনজুরি থেকে আস্তে আস্তে পুনরুদ্ধার হয়ে যাবে। ধীরে ধীরে কার্যক্রমে ফিরে আসা। ধীরে ধীরে কার্যক্রমে ফিরে আসা বলতে কি, ইনজুর্ড হয়েছে, আগের অবস্থা থেকে অনেক ভালো হয়েছে, আস্তে আস্তে দেখছেন যে আর ব্যথা লাগছে না, ঠিকমতো হাঁটতে পারছেন বা চলতে পারছেন, অ্যাক্টিভিটি করতে পারছেন, তখন কি করা উচিত, আস্তে আস্তে আবার ওয়ার্কআউট কম লোড নিয়ে, অর্থাৎ ইজি ওয়েতে আবার আস্তে আস্তে এক্সারসাইজ বা স্পোর্টসে আসা উচিত। তাহলে যেটা হবে ওই ইনজুরিটা আরো সুন্দরভাবে সেরে যাবে, ঠিক আছে। আস্তে আস্তে রিকভারি প্রসেসের মাধ্যমে গিয়ে আস্তে আস্তে কি আবার এক্সারসাইজ, আবার ওয়ার্ম আপ, আবার একটু স্পোর্টসে পার্টিসিপেশন করা, নিজের সেফ থেকে ধীরে ধীরে আগের মতো করে ফিরে আসতে হবে, ঠিক আছে। তাহলে ইনজুরি আরো ইনজুরি থেকে রিলিফ পাওয়া যাবে, আর সেই সাথে সাথে অনুশীলনের ধাপ ধীরে ধীরে বাড়ানো যাবে, ঠিক আছে। ডাক্তারি পরামর্শ, এই যে ডাক্তার ফিজিওথেরাপিস্ট ওনারা তো সেম। ইনজুরি গুরুতর হলে বা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিছু ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে, যেমন অনেকের নি লিগামেন্ট ছিঁড়ে যায়, নিয়ের লিগামেন্ট ছিঁড়ে যায়, অ্যাঙ্কেল লিগামেন্ট ছিঁড়ে যায়, এই ক্ষেত্রে সার্জারি দরকার হতে পারে। সার্জারি দরকার হলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে স্পোর্টস ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠা সম্ভব। তবে প্রতিটি ইনজুরি আলাদা, তাই সঠিক চিকিৎসার জন্য ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা গুরুত্বপূর্ণ। এখন বলেন আপনাদের কি কোশ্চেন আছে, সবাই রেসপন্স করেন একটু। আজকের যে অংশটা আমরা পড়েছি স্পোর্টস ইনজুরিজ এন্ড রিহ্যাবিলিটেশন, এটাও হচ্ছে আমাদের বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি এন্ড ফিজিওলজির একটা পার্ট, ঠিক আছে। তো এই অংশটাকে আজকে যে টপিকগুলো আমরা পড়েছি এখান থেকে যদি কারো কোনো জানার থাকে বা কোশ্চেন। ইনজুরি সাধারণত কয় ধরনের জি জি বা কয় হ্যালো, একটু জোরে বলবেন। বলছি যে ইনজুরি